বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন 2001 সালে বাংলাদেশে ইসলামী বীমার অনুমোদন দেওয়া হয়। এই পর্যন্ত 13টি কোম্পানি ইসলামী বীমা ব্যবসা চালিয়ে আসছে এবং 16টি কনভেনশনাল কোম্পানি উইন্ডো আকারে ইসলামী বীমা ব্যবসা করে আসছে। ইসলামী বীমা প্রতিষ্ঠানের শরিয়া নীতিমালা বাস্তবায়ন হচ্ছে কিনা তদারকি এবং নিয়ন্ত্রণের জন্য বরেণ্য আলেম সমাজ নিয়ে সেন্ট্রাল শরিয়া কাউন্সিল অব ইসলামিক ইন্স্যুরেন্স গঠিত হয়েছে এবং কাজ করছে। তাছাড়াও প্রত্যেক কোম্পানির স্ব শরিয়া কাউন্সিল বা শরিয়া বোর্ড ইসলামী বীমা তদারকি করে আসছে। শুরুতে ইসলামী বীমা কোম্পানিগুলো ভালো করলেও স্বৈরাচারের দোষরদের কারণে সুনাম ধরে রাখতে পারেনি। তারপরও বাংলাদেশে ইসলামী বীমা ও প্রচলিত বীমার কাঠামো এবং পরিধি নিয়ে আলোচনা পর্যালোচনার সুযোগ রয়েছে। ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে আজ আমরা ইসলামী জীবন বীমা এবং প্রচলিত বীমার বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এস.এম. নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনেত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এবং জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সহযোগিতায় আয়োজন করা হয়েছে। চলুন মূল আলোচনায়। আমি শুরুতেই এস.এম. নুরুজ্জামান সাহেবের কাছে জানতে চাইব, বাংলাদেশে ইসলামী জীবন বীমা কখন থেকে চালু হয়েছে এ পর্যন্ত এর অগ্রগতি সম্পর্কে বলুন। ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে এশিয়ান টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর উপস্থাপনা এবং সুন্দর আলোচনার জন্য। তো আসলে প্রশ্নটা খুব যুগোপযোগী। আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশে ইসলামী বীমাটা আসলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1996 সালে তাকাফুল একটা প্রকল্প নাম দিয়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম তারা কনসেপ্টটা চালু করে। তারপরে বাংলাদেশে 2000 সালে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম বীমা চালু হয় এবং এই যে পূর্ণাঙ্গ ইসলাম বীমা চালুর পরে অনেকগুলো বীমা কোম্পানিগুলোই খুব সফলতার সাথেভাবেই তারা কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশে আমরা যেমন এই ইসলাম ব্যাংকগুলোকে আমরা যেমন সফলভাবে দেখি, ঠিক ইসলাম বীমাকেও সেভাবে সফলভাবে চলে আসছে। এবং এখন বর্তমানে আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে আমরা 2024 সালে একটা খসড়া নতুন যে বীমা একটা প্রবিধান মালা এটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে। যদি এটা হয়ে যায় তাহলে পুরা ইসলাম বীমাটা বাংলাদেশে সফলভাবে চালানোর জন্য আর বাধা থাকবে না। জি, ধন্যবাদ জনাব এস.এম. নুরুজ্জামান সাহেবকে। এবার আমি আসছি আমাদের জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের কাছে। বাংলাদেশে ইন্স্যুরেন্স, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে, এ সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই। ফোকাস মিডিয়া এজেন্সির আজকের আয়োজনে এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ জানাই। লাইফ ইন্স্যুরেন্স এটা বিশ্বব্যাপী সমাদৃত একটি বিষয়, তথাপিও বাংলাদেশে এখন পর্যন্ত যে কারণগুলোর জন্য লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত দেশের মানুষের কাছে সমাদৃত হয়নি, পরিপূর্ণভাবে অ্যাকসেপ্টেবিলিটি আসি নাই, এটা পর্যালোচনা করলে যেটা দেখা যায়, প্রথম হলো অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব। অনেক এনজিও প্রতিষ্ঠান আছে, অনেক সমিতি আছে, নানানভাবে অনেক সময় গ্রাহকদের সাথে নানাবিধ প্রতারণা করেছে, তসরুপ করেছে, প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে চলে গেছে, প্রতিষ্ঠান হারিয়ে গেছে। সাধারণ মানুষের ভিতরে অ্যাওয়ারনেস না থাকার কারণে তারা তখন এটা যে ইন্স্যুরেন্স কোম্পানি
এটা যে নির্ধারিত আইন দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান, আর এটা যে কোনো এনজিও না, এটা কোনো সমিতি না, এটা যে কোনো ব্যক্তি কেন্দ্রিক নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান পরিচালিত হয় না, এই বিষয়টা সাধারণ মানুষের এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সচেতন হয়নি বিধায় মানুষের মধ্যে এখন পর্যন্ত এই নেতিবাচক ধারণাটা আছে। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদুল ইসলামকে। আমি আবারও জনাব এস.এম. নুরুজ্জামান সাহেবের কাছে আসব। যেহেতু আপনি একটি ইসলামী জীবন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশে ইসলামী বীমা 1999 সাল থেকে অনুমোদন দেওয়া হলেও 2024 সাল পর্যন্ত ইসলামী বীমা আইন তৈরি হয়নি। তো আপনি আপনার আলোচনায় বলেছিলেন যে ইসলামী বীমা আইনের খসড়া ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশে ইসলামী বীমা আইন করার প্রতিবন্ধকতা কি কি থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা আপনার খুবই সুন্দর প্রশ্ন। আসলে এক নম্বর তো হচ্ছে আমাদের আন্তরিকতার অভাব। নাইলে আমরা এত প্রবিধানমালা আমরা করেছি 2010 সালে আইন পাশ হওয়ার পরে, এটা প্রবিধানমালাটাই আসলে দরকার ছিল। আমরা এতগুলো প্রবিধানমালা করলাম, কিন্তু আমাদের এটার প্রবিধানমালাটা আমরা হয় নাই। তো এটার ভূমিকা নিতে হবে আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরে, তার পাশাপাশি আইডিআর থেকে সুপারিশ গেলে এটা অর্থ মন্ত্রণালয়, এটা আবার ওনারা এটাকে অনুমোদন করে, তারপর এটা আইন মন্ত্রণালয়ে যায়, এর প্রবিধানমালাটা আসে। তো আমরা মনে করি যদি বর্তমানে আইডিআর আন্তরিক হয় এবং আইডিআরের পাশাপাশি যদি আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং ফাইন্যান্স মিনিস্ট্রি সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করে, আমি মনে এর জন্য সেন্ট্রাল শরিয়া কাউন্সিলেরও ভূমিকা থাকা দরকার। তারাও যদি চায় তাহলে আমি মনে করি খুব দ্রুতভাবেই, বিশেষ করে যেহেতু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমি মনে করি যে ইসলামী বীমার এই প্রবিধানমালাটা একটা যুগ উপযোগী হবে এবং মানুষের যে ইসলামের যে কল্যাণ, এই কল্যাণের দিকটা মানুষ আরও সহজভাবে পাবে। তো এটা মনে করি যে এটা আমরা সবাই চেষ্টা করলেই আর এই প্রবলেমটা থাকবে না। জি, ধন্যবাদ। আমি আপনার এই বিষয়ে আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই পর্যন্ত 29টি বীমা কোম্পানি উইন্ডো আকারে বা পূর্ণাঙ্গভাবে ইসলামী বীমা ব্যবসা শুরু করেছে। জি, তো ইসলামী বীমা ইসলামী ইকোনমিক্সেরই একটা অংশ, ব্যাংক এবং বীমা। তো সেক্ষেত্রে ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা হিসেবে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরটাকে ইসলামাইজেশন করার জন্য যারা ইসলামী বীমা কোম্পানিগুলো প্রতিষ্ঠিত করেছে বা গঠন করেছে, তারা কি আন্তরিকভাবে এদেশে ইসলামী বীমা ব্যবসাটা ইসলামিক হোক এটা চান কিনা? অনেকে বলে থাকেন যে আমরা মানে কাঁঠাল গাছ রোপণ করে যদি আম খেতে চাই তাহলে সেক্ষেত্রে আম খাওয়া যায় না। তো সেক্ষেত্রে অর্থাৎ আমাদের মালিকদের, ইসলামী বীমা কোম্পানির মালিকরা যারা ব্যক্তিগতভাবে ইসলামী আদর্শের অনুসারী নন অথবা ইসলামী আদর্শ অনুসরণ করেন না বা ব্যক্তিগতভাবে মানেন না, তারা কি সার্বজনীন জীবন ব্যবস্থা হিসাবে ইসলামী ইকোনমিক্সের এই ধারাটা ইসলামীকরণের জন্য আন্তরিক আছেন কিনা? এটা আপনার খুবই সুন্দর প্রশ্ন। আসলে এটা তো আপনি যখন আমরা 2010 সালে যখন শুধু একটা ক্লজ শুধু অনুমোদন হয়েছে, তো এটার ব্যাখ্যাটা যদি পেয়ে যদি প্রবিধানমালাটা যদি আমরা পেত, তাহলে প্রত্যেকটা যারা ইসলামী বীমা পূর্ণাঙ্গভাবে বা উইন্ডো খুলে কাজ করছে তারা দেখতে পারতো যে আসলে তারা এটাকে সেভাবে আগাবে কিনা। তো এটা মানে একটা এমন কথাও আসছে যে যদি উইন্ডো করা যাবে না, পূর্ণাঙ্গ করতে হবে, না হলে পুরোটা। আর মালিকদের যে বিষয়টা আপনি জানেন যে গত সরকারের আমলে ইসলামী বীমা এভাবে আইন পাশ করতে মানে নীতি নির্ধারণকরাও চিন্তা করছে যে এটা আবার আমরা করলে আমাদের চাকরি থাকবে কিনা, এটা ভয়ও কাজ করতো মানে সরকারের দৃষ্টিভঙ্গির আলোকে। তো আমরা মনে করি যে এখন যে মানে পথ এসেছে, আমরা বিশেষ করে 5 তারিখের পরের বাংলাদেশে আমরা যদি এখন যদি সেভাবে এটা আমরা করতে পারি এবং এটা যারা বোর্ড অফ ডাইরেক্টরসে আছে, ম্যানেজমেন্টে আছে, তারাও এটাকে লোভে নেবে। আমরা তো দেখি যে বাংলাদেশে যদিও ইসলাম ব্যাংকের মালিকানা চেঞ্জ হওয়ার কারণে আজকে ইসলাম ব্যাংকের একটা দুর্নাম ঘটেছে, কিন্তু ইসলাম ব্যাংক তো বাংলাদেশের সফল ব্যাংকিং ছিল। ঠিক আজকে আপনার কথাও আসছে যে ইসলাম বিমাগুলো সফল ছিল, কিন্তু এই স্বৈরাচারের কারণে ইসলাম বিমাগুলো নষ্ট হয়েছে। তো এই নষ্ট করা শুধু যে সরকারের ইয়াতে না, ম্যানেজমেন্ট এবং বোর্ডেরও দায়ী ছিল। তো এই সবাই মিলে যদি আমরা চাই যে ইসলাম বিমাকে একটা সার্বজনীন নিয়ে যেতে,
তাহলে সেটা সম্ভব। জি, ধন্যবাদ জনাব নুরুজ্জামান সাহেব। আমি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের কাছে আসব। কনভেনশনাল বিমার ক্ষেত্রে এবং ইসলামী বিমার ক্ষেত্রেও বিভিন্ন প্রোডাক্ট আপনারা লঞ্চ করে থাকেন এবং আছেও। তো আপনি যদি একজন সাধারণ মানুষ হিসাবে ইসলামের লাইফ ইন্স্যুরেন্সে আপনি কোন প্রোডাক্টটা গ্রহণ করবেন যদি আপনি একজন গ্রাহক হন, এবং সেটা কেন করবেন? চমৎকার প্রশ্ন। আমি আপনাকে আপনার মাধ্যমে সকলকে অবহিত করতে চাই। আসলে প্রোডাক্ট ইন্স্যুরেন্স কনসেপ্টে অনেক প্রোডাক্ট আছে। আমার জানা মতে প্রায় সমস্ত কোম্পানিগুলো মিলিয়ে প্রায় 30টা প্রোডাক্ট বর্তমানে মার্কেটে চলমান আছে। তো এই প্রোডাক্টগুলো এটা ডিপেন্ড করে আসলে বয়স, আর্থিক অবস্থা, পারিবারিক হিস্ট্রি, অনেকগুলো প্রেক্ষাপটের পরে আসলে প্রোডাক্ট কোনটা কার জন্য বেটার হবে এটা ডিপেন্ড করে। তো এক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি এক্সক্লুসিভ আমাকে বলেন যে আমি কোন প্রোডাক্টটা নিলে খুব ভালো হবে, এটা আসলে ইন্স্যুরেন্সের প্রোডাক্ট বলতে প্রাথমিক পর্যায়ে ছিল এটা মেয়াদি বিমা। এরপরে কিস্তিভিত্তিক, যেটা মানে সহজ ভাষায় বোঝার জন্য একাধিক মেয়াদি বিমা চালু আছে, 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি। তো এতে হয় কি যে যখন সে কিস্তিভিত্তিক বিমাটা নেই, 5 বছর আমি বিমাটা চালালাম, এরপর আমি একটা আমার প্রত্যাশিত সুবিধা পেলাম, তখন তার ভিতরে একটা কনফিডেন্স পাবে, তার ভিতরে তখন একদিকে আস্থা আসবে, আর একদিকে তার বিমাটা চালু রাখার জন্য তার জন্য সহজতর হবে। এছাড়াও শিক্ষা বিমা, শিশু বিমা, পেনশন বিমা, আমরা যারা একটু বয়স বেশি হয়েছে, যে সরকারি চাকরিজীবী যারা আছে, তারা আমরা সকলেই লেখাপড়া শেষে একটা ভালো চাকরি জীবন পেতে চাই, সরকারি চাকরি জীবনের দিকেই সবাই প্ল্যান করতে চাই। তার কারণ সরকারি চাকরিজীবীরা তাদের কর্মজীবন শেষে রিটায়ারমেন্টে তারা একটা ভালো বেনিফিট পায় এবং হোল লাইফ, জীবনের শেষ দিন পর্যন্ত তারা একটা পেনশন আকারে প্রতি মাসে একটা টাকা পায়, যার কারণে অন্য কারোর উপরে তাকে ডিপেন্ডেন্ট হতে হয় না। তো যেহেতু যারা সরকারি চাকরি করে না, তাদের এ ধরনের কোনো ব্যবস্থা, এ ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে নাই। বিধায় সেদিকে বিবেচনা করে কোম্পানিগুলো পেনশন নামে একটা বিমা চালু করেছে, সেটাও বহু বছর আগের থেকে, যে একটা মানুষ 55 বছর, 50 বছরের পরে, 55 বছরের পরে বা 60 বছর পরে সে যদি একটা সময় মনে করে যে না আমি রিটায়ারমেন্টে যাব, তখন আমার আয়ের ব্যবস্থা থাকবে না, আমিও সরকারি চাকরিজীবীদের মতন আজীবন আমৃত্যু আমি পেনশন পেতে থাকবো। তো এই ধরনের ভ্যারাইটিস স্কিম আছে। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম সাহেব। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটু বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনায় আসছি। এই পর্যায়ে আমি জনাব এস.এম. নুরুজ্জামান সাহেবের কাছে জানতে চাইব যে বাংলাদেশে ইসলামী বিমা শুরু করার পর, যেহেতু এটা কনভেনশনালের সাথে একেবারেই নতুন, কনসেপচুয়ালি এবং মডেলগুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম রয়েছে। আপনি মালয়েশিয়া থেকে সুদান পর্যন্ত বিভিন্ন মডেল এখানে চালু রয়েছে। আমাদের দেশে আমরা এই পর্যন্ত যেহেতু গভর্নমেন্ট কোনো মডেল অনুমোদন করেনি, কোনো মডেল আমরা চালাচ্ছি না। তবে ইসলামী বিমা ব্যবসা করতে গিয়ে আপনারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন একটু সংক্ষেপে বলবেন? যে আমরা যে 2024 সালে যে খসড়া যেটা প্রবিধানমালা আমরা করেছি, সেখানে আমরা এই যে মডেলটাকে আমরা সুপারিশ করেছি সেটা হচ্ছে হাইব্রিড মডেল। তো আমরা আমাদের যে আপনি বলছেন যে আমাদের যে কতগুলো বাধার তো শেষ নাই। শেষ হচ্ছে যে 1 নম্বর বাধা তো আমাদের যেহেতু মানে প্রবিধানমালা নাই, আমাদের যেহেতু গাইডলাইন নাই, আমাদের যেহেতু ইসলামিক অ্যাকচুয়ারি নাই, আমাদের যেহেতু ইসলাম বিমার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো এবং বই পুস্তকের অভাব, ঠিক আছে, আমাদের সভা, সেমিনার এবং মিডিয়া সব বিষয়েই আমাদের অনেকগুলো বাধা আছে। তো সেই তো এই বিষয়গুলো এবং আলেমদের মধ্যেও ইসলাম বিমা নিয়ে অনেক আলেমরা ইসলাম বিমা সম্পর্কে এত ভালো তারা বুঝেন না, সেখানে একটা প্রবলেম আছে।
তো এই যে বিষয়গুলো আছে, যেহেতু আপনারা জানেন যে ইসলাম ব্যাংকিং ব্যবস্থা যেভাবে বাংলাদেশে একটা জনপ্রিয় অর্জন করেছে, বিমার ব্যাপারে এই যে জনপ্রিয়তা না হওয়ার আরও কারণ হচ্ছে, আপনারা দেখেন সবচেয়ে বড় বাধা হচ্ছে কিছু কিছু ইসলাম বিমা সহ কিছু কিছু ইসলাম বিমা কোম্পানি এবং আদার্স কোম্পানিরা তারা ঠিকমতো তাদের দাবিগুলো সেটেল করছে না। এই যে দাবি সেটেল করছে না, এটা দেখা যায় যে মাঠ পর্যায়ে যদি আমাদের কর্মকর্তা কর্মীরা যাওয়ার পরেই বলে যে তোমরা তো ওই কোম্পানি এক্স কোম্পানি ওয়াই কোম্পানি টাকা দিচ্ছে না। তো এটার এই বাধাটাকে মানে আমরা মনে করি যে এই যে নতুন বাংলাদেশে আমাদের মনে করি যে আইডিয়ার মানে একেবারে পুরা ফোকাসটা যদি এখানে দেয়, যে ক্লেমগুলো সেটেল করা, এবং ক্লেম সেটেল করতে গিয়ে যদি তারা মনে করে তাদের যে সম্পদ আছে সম্পদ বিক্রি করে দিতে হবে, তাদের ডাইরেক্টরসদের যে সম্পদ আছে ওই ডাইরেক্টরসদের সম্পদগুলো আদায় করে হলেও দিতে হবে, দরকার প্রয়োজনে তাদেরকে মামলা করতে হবে, জেলে দিতে হবে, তাহলে আমাদের এই বাধা দূর হবে। না হলে শুধু আমরা টকশো করব, সেমিনার করব এবং নীতিমালা করব, কিছুই হবে না। আমি জনাব নুরুল ইসলাম সাহেবের কাছে আবার আসব। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় জীবন বীমা কোম্পানিগুলো আশানুরূপ প্রিমিয়াম সংগ্রহ করতে পারছে না। এটা আপনি আগে একবার বলেছেন যে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের অভাবের কারণে মানুষ বিমার সাথে সম্পৃক্ত হচ্ছে না। এক্ষেত্রে জীবন বীমা কোম্পানিগুলো ভালো করতে না পারার পিছনে আর কি কারণ আছে বলে আপনি মনে করেন? একটু সংক্ষেপে বলবেন। জি, ধন্যবাদ। নুরুজ্জামান সাহেব একটু আগে যে আলোচনা করছিলেন, লাস্ট টপিকস যেটা ছিল যে বিমা কোম্পানিগুলো যারা ইতিপূর্বে বিমা করেছে, বিশেষ করে ইসলামাইজ অর্গানাইজেশনগুলোর থেকে যখন যথারীতি গ্রাহক টাকা ফেরত পায় না, আসলে আমাদের দেশের মানুষের এখনও মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এবং গোষ্ঠীভাবে মানে এক বাড়িতে দেখা যায় অনেকগুলো মানুষ বসবাস করে। তো ওই বাড়িতে হয়তো বা একটা বা দুটা বিমা হয়েছে, সেই বিমাটা যখন ম্যাচিউর হয়, সেই টাকাটা যখন ডিউ টাইমে সে না পায়, তখন ওই বাড়ির বাকি মানুষগুলোর মধ্যে কনফিউশন রেইজ করে, স্বাভাবিক। এবং সাথে সাথে এটা যেহেতু এটা একটা ব্যাড নিউজ, খুব দ্রুত স্প্রেড আউট হয়। সঙ্গত কারণে দেখা যায় যে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষ জেনে যায় যে অমুক বিমা কোম্পানিতে আমি বিমা করেছিলাম কিন্তু টাকা আমি ডিউ টাইমে পাই নাই। হয়তোবা পাশাপাশি অনেক প্রতিষ্ঠান অন টাইমে পেমেন্ট করতেছে, যেমন আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, আমাদের নুরুজ্জামান সাহেব যে কথা বলছে ওনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ডে ওয়ানে একদিনও দেরি করি না, যেদিন তার পেমেন্ট ডিউ ঠিক সেই দিনই তার পেমেন্ট আমরা সেটেলমেন্ট করি। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এর মধ্যে খুব বড় বড় সাইজের কিছু প্রতিষ্ঠান ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেটার জন্য হয়তো আমাদের আইডিআরএ বা সেই কোম্পানির পরিচালনা পর্ষদ বা সেখানের ব্যবস্থাপনায় যারা ছিল, সার্বিক সকলের আমি বলবো নেগলিজেন্সিতেই বা সকলের অসৎ উদ্দেশ্যের হয়তো বা টাকা তছরুফ হয়েছে, নানান কারণে অন টাইমে টাকা পেমেন্ট হচ্ছে না। আমি হয়তো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান, যেগুলোর মধ্যে অনেকগুলো ইসলামী প্রতিষ্ঠানও আছে, তো সেই প্রতিষ্ঠানগুলো যখন ডিউ টাইমে টাকা পেমেন্ট করে না, তখন অন্য মানুষ সহসাই নিরুৎসাহিত হয়। আর সে কারণেই আসলে বিমার যেই আমরা বিশেষ করে বলবো যে ৭৫-এর আগে যখন জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন সৃষ্টি হলো, এরপরে প্রায় 10 বছর পরে, 10-12 বছর পরে এসে 1985 সালে প্রথম প্রাইভেট সেক্টরে ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়। 86 সালের থেকে এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 দেশে অনেকগুলো সমস্ত বীমা প্রতিষ্ঠান আজকে যতগুলো সৃষ্টি হয়েছে এরপরে এসে, তো আমরা একটা সময় খুব আশাবাদী ছিলাম যখন আমরা এই কর্মজীবনে আসি, যে 80-র দশকের শেষের দিকে, 90 দশকে যখন আমরা জোরালোভাবে কাজ করেছি, তখন আমরা খুব বোল্ডলি যেই দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সাথে কথা বলেছি, আমরা সেই প্রতিষ্ঠানগুলো সার্ভিসও মেনটেন করেছে। কিন্তু 2000 সালে যখন রাজনৈতিক বিবেচনায় মানে অযৌক্তিকভাবে অনেকগুলো প্রতিষ্ঠান একত্রিত মানে একসাথে সৃষ্টি হলো এবং এর পরবর্তীতে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৎকালীন সরকার প্রধানরা ওনারা নিজেরাই বলেছে রাজনৈতিক বিবেচনা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে। তো দেশের পরিবেশ পরিস্থিতির দিকে সামঞ্জস্য না রেখে এইভাবে প্রতিষ্ঠান দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলো যে বিমার যেই সার্ভিস
নিশ্চিত করার জন্য যে মেকানিজম সেটা সৃষ্টি না করে অপরিকল্পিতভাবে প্রতিষ্ঠান আসার কারণেই কিন্তু এই অ্যাওয়ারনেস বৃদ্ধি পায়নি, উপরন্তু এটা মানুষ ডিমোরালাইজড হয়েছে। জি, ধন্যবাদ জনাব নুরুল ইসলাম সাহেব। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ইসলামী এবং কনভেনশনাল বীমার বিষয়ে। আমি এই পর্যায়ে জনাব এস এম নুরুজ্জামান সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী বীমা উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? অনেকগুলো ব্যাপারে নিতে হবে। এক নম্বর হচ্ছে ইসলামী বীমা উন্নয়নের জন্য এক নম্বরে শরিয়াকে প্রাধান্য দিতে হবে, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে সফটওয়্যার, বিশেষ করে আইটি বেস কোম্পানি হতে হবে। তাহলেই একটা গ্রাহক করে অ্যাপস ওয়েবসাইট থেকে বাংলায় সে দেখতে পাবে, তাহলে স্বচ্ছতা নিশ্চিত হবে। এবং সকল কাগজপত্র এবং মানি রিসিট থেকে আরম্ভ করে দলিল সহ সেকে বাংলায় দিতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা কী দিচ্ছি। তারপর হচ্ছে ট্রেনিংয়ের গুরুত্ব দিতে হবে, কারণ ট্রেনিং, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সে ট্রেনিং না থাকলে সে কীভাবে মানুষের কাছে ইসলামী বীমাটাকে তুলে ধরবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে শরিয়া কাউন্সিলের পাশাপাশি শরিয়া মোরাকিব, যেটা আমরা অডিটর বলি, এটাকে স্বাধীনভাবে কাজ করার দিতে হবে। তাহলে সে আসলে দেখবে যে আসলে শরিয়াটা পরিপালন হচ্ছে কিনা। তাহলে যদি আমরা এটাকে করতে পারি, তাহলে বাংলাদেশে ইসলাম বীমার সম্ভাবনা অনেক। এবং বাংলাদেশে যেমন ইসলাম ব্যাংক সফল হয়েছে, যেমন যেটা সুদানে ইসলাম বীমা প্রথম আমরা যদি বিশ্বে দেখি শুরু করেছে, ঠিক ইসলাম বীমার এই সফলতাটা শুধু বাংলাদেশে আপামর জনগণ এই সুযোগটা নিতে পারবে। ধন্যবাদ জনাব এস এম নুরুজ্জামান সাহেব। আমি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের কাছে আসছি। সংক্ষেপে যদি আপনি বলেন, জীবন বীমার ক্ষেত্রে এখন যে আস্থার সংকটটা রয়েছে, এই আস্থার সংকট দূরীকরণের জন্য বীমা কোম্পানিগুলি কী কী পদক্ষেপ নিতে পারে? সংক্ষিপ্ত আমি 2-3টা পয়েন্ট বলব। এক নম্বর হলো, আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের নিয়ন্ত্রক সংস্থা ইদরা, তাদেরকে পারফেক্ট রোল প্লে করতে হবে। 2 নম্বর হচ্ছে বীমা পেশায় শিক্ষিত জনগোষ্ঠীকে আকৃষ্টকরণের জন্য ভূমিকা রাখতে হবে বীমা কোম্পানিগুলোকে। এখানে গত 10 বছরের আমরা যদি পর্যালোচনা করি, নতুন বীমা কর্মকর্তা কর্মীর সংখ্যা সৃষ্টি খুব কম হয়েছে। এর নেপথ্যে বেশ কিছু কারণ আছে। আমি যেহেতু সময় সংক্ষেপ বলেছেন, আমি এতটুকু বলবো যে এই পেশায় যারা আগামী দিনে জীবন গড়বে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, তাদের কর্মজীবনে প্রাপ্তি নিশ্চিত করতে হবে, তাদের চাকরি জীবন শেষে যেন অন্য আর 5টা চাকরির ন্যায় ভালো প্রাপ্তি থাকে সেটা নিশ্চিত করতে হবে। তাহলে শিক্ষিত জনগোষ্ঠী এই পেশায় যদি সম্পৃক্ত হয়, তাহলে একদিকে অ্যাওয়ারনেস বাড়বে, আর একদিকে গ্রহণযোগ্যতা বাড়বে এবং এই শিল্প উন্নত হবে। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এবং জনাব এস এম নুরুজ্জামান সাহেব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে অতিথিদের প্রাণবন্ত আলোচনায় ইসলামী জীবন বীমা এবং প্রচলিত জীবন বীমা তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে এই জটিল বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। কতটুকু বোধগম্য হলো দর্শকরাই বলবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মেহমানদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পরিকল্পনা এবং গবেষণায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বের প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।